প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কারণ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্থানান্তর কৃষি। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কারণ স্থানান্তর কৃষির জন্য। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হওয়ার প্রধান কারণ হলো ঝুম চাষ বা স্থানান্তর কৃষি। ঝুম চাষের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে, যা অনুর্বরতা বৃদ্ধি করে। এছাড়াও কিছু ক্ষেত্রে অন্যান্য কারণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে বনভূমি ধ্বংস করে চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে, যা মাটিকে অনুর্বর করে। জলবায়ু পরিবর্তন কারণে বৃষ্টিপাতের ধরন ও পরিমাণে পরিবর্তন হচ্ছে, যা মাটির উর্বরতা হ্রাস করছে। অতিরিক্ত পশুচারণের কারণে মাটির উপর স্তর নষ্ট হচ্ছে, যা মাটির উর্বরতা হ্রাস করছে। প্রদূষণ, শিল্প ও অন্যান্য কার্যকলাপের ফলে সৃষ্ট প্রদূষণ মাটি ও জলকে দূষিত করে, যা মাটির উর্বরতা হ্রাস করে। প্রশাসনিক দুর্বলতা, পর্যাপ্ত নীতি ও নিয়ন্ত্রণ না থাকার কারণে এই সমস্যাগুলি আরও বাড়ছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোথাল। হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হরপ্পা সভ্যতার লোথাল অঞ্চলটি ধান চাষের সাথে বিশেষভাবে সম্পর্কিত। এখানে ধানের শস্য পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এই অঞ্চলটি ধান চাষে প্রচলিত ছিল। লোথাল, যা সবরমতী নদী এবং এর শাখা ভোগাবোর মধ্যে অবস্থিত ছিল, সিন্ধু সভ্যতা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এছাড়াও রংপুর এবং লোথালে ধানের কিছু শস্য পাওয়া গেছে, যা সিন্ধু সভ্যতার কৃষি অর্থনীতির প্রমাণ দেয়। কিন্তু সভ্যতাকে একটি কৃষি বাণিজ্যিক সভ্যতা বলা হয় কারণ এর অধিকাংশ মানুষ ছিল কৃষক। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু আছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু আছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম, যার সংকেত হচ্ছে কিন্তু Mg ধাতু থাকে। ম্যাগনেসিয়াম পরমাণুটি ক্লোরোফিলের একটি পোরফাইরিন বলয়ের কেন্দ্রে অবস্থিত, যা ক্লোরোফিলের সবুজ রঙের জন্য দায়ী এবং সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লোরোফিল কিন্তু সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটির জন্য? এই তোমাদের সামনে এই প্রশ্নটির 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 29 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটির জন্য। এটা কিন্তু 29 নম্বর ধারায় বলা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও।
অনুচ্ছেদ 29 এছাড়াও ধর্ম, জাতি, বর্ণ, ভাষা বা রাষ্ট্র দ্বারা রক্ষণাবেক্ষণ বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যে কোনো নাগরিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ করে। এটি কিন্তু 29 নম্বর ধারা বা অনুচ্ছেদে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজস্থান। ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে রাজস্থানে। সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে রাজস্থানে রাজ্যে। এরপর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যে পতিত জমির ক্ষেত্রে রয়েছে। রাজস্থানের পর কিন্তু মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যে পতিত জমি বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পলিভিনাইল ক্লোরাইড। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ পলিভিনাইল ক্লোরাইড। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্লাস্টিক শিল্পে পিভিসি শব্দটি হলো পলিভিনাইল ক্লোরাইড। এটি একটি সিনথেটিক পলিমার। এটি কিন্তু সিনথেটিক পলিমার যা বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 28 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 28 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। এটা কিন্তু 28 নম্বর ধারায় বলা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানে 28 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া যাবে না। এই ধারায় 1 নম্বর উপধারাটি এই বিধানটি স্পষ্ট করে যে অনুচ্ছেদ 28 এর 2 নম্বর উপধারায় বলা হয়েছে কোনো এন্ডোমেন্ট বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যদি ধর্মীয় নির্দেশ প্রদান করে তবে এই নিয়ম সেখানে প্রযোজ্য হবে না। এই ধারায় আরও বলা হয়েছে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনা বা ধর্মীয় নির্দেশ প্রদান করা যাবে না। তাই কিন্তু ধর্মীয় নির্দেশ করা যাবে না। তবে কোনো এন্ডোমেন্ট বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ দেওয়া যেতে পারে যদি সেই প্রতিষ্ঠানের শর্তাবলী এবং নিয়ম অনুযায়ী তা হয়। এই ধারার উদ্দেশ্য হল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় অর্থানুকূল্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানকে ধর্মনিরপেক্ষ রাখা। এর হচ্ছে উদ্দেশ্য কিন্তু অর্থানুকূল্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানকে ধর্মনিরপেক্ষ রাখা। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতীকী কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর.সি. দত্ত। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতীকী ছিলেন আর.সি. দত্ত। তার পুরো নাম হলো, এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অর্থনৈতিক জাতীয়বাদের জনক হিসাবে সাধারণত আর.সি. দত্ত বা রমেশচন্দ্র দত্ত পরিচিত। রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন ভারতীয় সিভিল সার্জন, রাজনীতিবিদ, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ এবং লেখক। তিনি কিন্তু সিভিল সার্ভেন্ট, রাজনীতিবিদ, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ এবং লেখক ছিলেন। তিনি 1871 সালে, তিনি কত সালে? 1871 সালে ভারতীয় সিভিল সার্ভিসে প্রবেশ করেন এবং 1899 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। অর্থনৈতিক জাতীয়বাদ হলো একটি ধারণা যেখানে একটি দেশের অর্থনীতিকে তার নিজস্ব জাতির স্বার্থের জন্য ব্যবহার করা হয়। এর মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি প্রভাব থেকে রক্ষা করা। রমেশচন্দ্র দত্তের মতে ভারতীয় অর্থনীতি ব্রিটিশ শাসনের কারণে দুর্বল হয়েছে এবং এটিকে শক্তিশালী করতে হলে অর্থনৈতিক জাতীয়তাবাদের নীতি অনুসরণ করতে হবে। অর্থনৈতিক জাতীয়বাদের প্রবক্তা ছিলেন রমেশচন্দ্র দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কিন্তু 1871 সালে সিভিল সার্ভিসে প্রবেশ করেন এবং 1899 সালে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও ছিলেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাট উপকূল। ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটি হলো গুজরাট উপকূল।
এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের জল শক্তি উৎপাদনে গুজরাটের খাম্বাত উপসাগর, গুজরাটের কোথায় খাম্বাত উপসাগর বা গল্ফ অফ খাম্বাত এবং কচ্ছ উপসাগর অঞ্চলে সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে। এই দুটি স্থানে জোয়ারের বিশাল পরিসর দেখা যায়। খাম্বাত উপসাগরে প্রায় 7,000 মেগাওয়াট এবং কচ্ছ উপসাগরে প্রায় 1200 মেগাওয়াট জোয়ার শক্তি উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে জোয়ার শক্তি উৎপাদন ভালো সম্ভাবনা রয়েছে, যেখানে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মোট কথা, ভারত জোয়ার শক্তি উৎপাদন অনেক বেশি সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গুজরাটের খাম্বাত ও কচ্ছ উপসাগর এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হাইড্রোজেন। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত হাইড্রোজেন গ্যাসটি ব্যবহৃত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়া উদ্ভিজ্জ তেলের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি হাইড্রোজেন গ্যাস দ্বারা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়, যা বনস্পতি ঘি তৈরি করে। এই প্রক্রিয়াটিকে তেলের হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন বা হাইড্রোজেনেটিং বলা হয়। এই প্রক্রিয়াটিকে কিন্তু তেলের হাইড্রোজেনেশন বা হাইড্রোজেনেটিং বলা হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনও যারা আমাদের প্রতিদিন চ্যানেলটি দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।